প্রথমেই চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযান সম্পর্কে। গত 40 দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র ও 709 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট 9,611টি অবৈধ অস্ত্র ও 2,85,761 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1969 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক, দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। গত 20 মে ভাসানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে 4টি বিদেশি পিস্তল, 28 রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিটলু বাবুসহ তার গ্যাংয়ের 10 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান। বিগত 40 দিনে যৌথ অভিযানে 487 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 4,400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তির আস্থা বিরাজ করছে। নিরাপত্তা সম্পর্কিত। গত 5ই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি শিল্পাঞ্চল এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা প্রসঙ্গে বিগত এক মাসে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং বিপণনের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও যশোর ও সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি মাছ সহ সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে। সেনাবাহিনীর ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তির আস্থা সৃষ্টি করেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদান। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 4,596 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 36 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। ঈদুল আজহাকালীন ট্রাফিক ব্যবস্থাপনা। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা টিকিট অধিক মূল্যে বিক্রয় রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যা ঈদুল ফিতরের ন্যায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে। একই সাথে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান করা। ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। মূল সড়কের পাশে পশু হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণের মাঝে জনদুর্ভোগ ও যানবাহনের নিরাপত্তার হুমকির সৃষ্টি হয়। সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদান। গত এক মাসে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার, মতিঝিলের শাহ জালাল ইসলামী ব্যাংক এবং ধামালকোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে, যার ফলে মানুষের যানমালের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।
2024-এর প্লাবনে গৃহহীনদের জন্য বিশেষ আবাসন প্রকল্প। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল 2024 সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত 4টি জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় 300টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে, যা গত 30 এপ্রিল 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেক টাকা দিয়েই প্রকল্পটি সুন্দরভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করেছে, যা সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়েছে এবং সততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশবাসী স্মরণ রাখবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ব্যক্ত করেন। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে এ দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে। সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে। উক্ত সময়ে হোটেলে অবস্থান, হোটেল হতে স্টেডিয়ামে গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও FDMN ক্যাম্পের নিরাপত্তা। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় FDMN ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। বৌদ্ধ পূর্ণিমা উদযাপন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা 2025 পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে, যার ফলে গত 5ই মে তারিখে বৌদ্ধ ধর্মানুসারীগণ আনন্দঘন পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা। সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ 62 জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। ধন্যবাদ সকলকে। আমরা ফর্মাল পার্টটা শেষ করলাম। যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে। সময় বলাচ্ছে ততটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে না গিয়ে এটা অবনতি হচ্ছে। গতকাল রাতেও বিএনপির এক নেতাকে প্রশাসনিক গুলি করে হত্যা করা হয়েছে। গত 1 মাসে শুধু রাজধানীতে 100 অভিযোগে জমা পড়েছে 250-র বেশি। তো এই অবস্থায় সেনাবাহিনী মাঠে থাকার পরও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না? এখন আপনারা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন খুবই অল্প বিষয়, যা মিডিয়াতে আসছে এগুলো দেখছেন। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে। আমরা দিনরাত সর্বদা নিরলসভাবে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। সকলে মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরও অচিরেই উন্নত হবে বলে আমরা আশা করছি। আমার নাম আলামিন, আমি আমার মিয়ানমার এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে করিডোর নিয়ে এই বিষয়টি আপনারা কিভাবে কথা বলেন? মাইকে বলুন। আমার নাম আলামিন, আমি আমার সিনিয়র রিপোর্টার। সাম্প্রতিক সময়ে মিয়ানমার এবং বাংলাদেশের করিডোর নিয়ে একটা আলোচনা হচ্ছে। এখানে একটা নিরাপত্তার বিষয়, বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে কি ভাবছে?
এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। ধন্যবাদ। জানতে চাই যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছে, এরকম খবর আমরা গণমাধ্যমে দেখছি। এবং পার্বত্য চট্টগ্রামেও সেনাবাহিনী আছে, সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি ধরনের পদক্ষেপ আছে বা আপনারা কিভাবে ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনারা যেটা গণমাধ্যমে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি। আমি আরেকটা বিষয় বললাম যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সময়ে যে অফিসার্স অ্যাড্রেসটি হলো মাননীয় সেনাপ্রধানের, সেখানে তিনি নির্বাচনের ব্যাপারে মনে হয় কথা বলেছেন, করিডোর বন্ধ কিংবা লিঙ্কের এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। আপনি যদি এই বিষয়গুলো ব্যাখ্যা করেন যে নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো অবস্থান আছে কিনা সেটি নিয়ে যদি একটু বলতেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে করিডোর বন্ধ এবং স্টারলিংক নিয়ে অনেকেই বলছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখা হচ্ছে যে এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেই চ্যালেঞ্জটিকে কি আপনারা আসলে আমাদের নিচ্ছেন কিনা এবং মিলে আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এবং আরেকটি প্রশ্ন আমার ছোট করে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে একটি প্রক্রিয়া সেটি আসলে এখন চলছে, সেখানে পাহাড়ের বিভিন্ন বিষয়ে আপনারা সবসময় অবগত থাকেন এবং সেখানে সক্রিয় থাকেন। সেইখানে আমরা দেখেছি যে সেখানে বেশ একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী তারা এসে সেই ন্যাশনাল ঐক্যমত্য কমিশনের সাথে তারা একটি বৈঠক করেছে। এই বিষয়টিগুলো আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন এই বিষয়ে। জি, আপনি প্রথমেই আপনাকে বলে নেই অফিসার্স অ্যাড্রেস। দেখুন, সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার জেসিও এনসিও সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি, তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। দেখুন, নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি মাহমুদ হাসান, আমি প্রথম আলোতে কাজ করি। জি, যেটা জানতে চাই যে অফিসার অ্যাড্রেসের যে বিষয়টি এসেছে সেখানে গণমাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেখানে দেখা গেছে যে সেনাপ্রধান কিছু তার অবজারভেশন দিয়েছেন এবং তিনি কিছু বিষয়ে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছেন। আমরা যে গণমাধ্যমে যে সংবাদ দেখেছি, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি সরকারের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা বা আপনাদের অবস্থানটা ফর্মালি বা ইনফর্মালি জানিয়েছেন কিনা? যদি জানিয়ে থাকেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রেসপন্স কি ছিল? দেখুন, আমি বলেছি এটা নিতান্তই অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয় এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট
সন্দিহান, কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণবদ্নাম থাকতো, সেখানে আইএসপিআর সরকারিভাবে বিবৃতি দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার। সেনাবাহিনী প্রধান প্রায়ই হরহামেশাই আমাদের সাথে কথা বলেন এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি একটি গণমাধ্যমে বলেছেন বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ সামনে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধনে ঔষধ ছেটাতে সেনাবাহিনী এমন একটি মন্তব্য করেছেন। তো আসলে সেক্ষেত্রে কি সেনাবাহিনীর অবস্থানটা কি? সেনাবাহিনী মশক ছেটানোর কাজেও কি অংশ নিচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ? দেখুন, বজ্রুপ পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। আরেকটি বিষয় সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং দেখছি দেশের অস্থিতিশীল পরিস্থিতিগুলোকে বিবেচনা করে বা সেগুলোকে তুলে ধরে সেনাবাহিনী ডিসেম্বরের পরে নির্বাচনে ঘোষণা দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান কি থাকবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি আসছে যে সেনাবাহিনী ক্ষমতায় যাচ্ছে বা এই মুহূর্তে দরজা সেনাবাহিনী সরকার, এই ধরনের স্লোগান বিভিন্ন ফেসবুকে ছড়াচ্ছে। আসলে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ঠিক সঠিক অবস্থানটা কি? আপনারা কি নির্বাচনে আসলে কি দেশের ক্ষমতা দিচ্ছে এই ধরনের কিছু, নাকি নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার ইস্যুতে আপনারা কাজ করছেন? দেখুন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। ধন্যবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। নাম কামরুল, আমি ডিবিসি নিউজে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি কুকিচিনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে। আর যে বিষয়টা বিশেষ করে আপনাকে অ্যাড্রেস করতে চাই, গতকাল গণমাধ্যমে খবর বেরিয়েছে কুকিচিন একটি পোশাক কারখানায় 30,000 পোশাক তৈরির অর্ডার দিয়েছে এবং যেটি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এই ধরনের একটু খবর আসছে। আসলে আমি একটু আমার যে প্রশ্নটা, আমাদের তো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, DGFIS পাহাড়ে সেনাবাহিনী কাজ করছে, তো তাদের নজরদারি কিভাবে এগিয়ে আসলে এই ধরনের কার্যকলাপ তারা বাংলাদেশে করছে, এই বিষয়ে একটু বক্তব্য দেন। দেখুন, কুকিচিন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে 12,000 জন। তো 12,000 জন কিভাবে 30,000 ইউনিফর্মের জন্য ইয়ে করে? তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান, আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো এই একটি ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে 12,000-এর মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আর্মড গ্রুপের সাথে সংযুক্ত নয়। সো 30,000 পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ। জি, অবশ্যই আমরা এখন থেকে এভরি থার্সডে প্রত্যেক সপ্তাহে আমরা অফিসিয়ালি আপনাদেরকে এটা জানাবো এবং আপনারা সেখানে আসবেন। সেখানে আমরা সব কিছু পরিষ্কার করে আমরা এখন থেকে একটা উদ্যোগ নিচ্ছি যে এভরি থার্সডে আমরা আপনাদেরকে প্রতিটি বিষয় সম্পর্কে ক্লিয়ার করব। 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি? আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ, বিকজ এটা তথ্য তো নিউজ পেপারে এসছে উইথ ফটোগ্রাফস। যেটা আমি বলতে চেয়েছি যে কেএনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের আমি যদি ভুল না করে থাকি, বাই নাও আমাদের কয়েকজন সেনা সদস্য, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই,
অলরেডি কেএনএর দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক আহত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো। আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি এটা নিয়ে কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি। আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে, যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। কোশ্চেন তো অলরেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশে একটা ছায়াযুদ্ধের মধ্যে আমরা আছি, এমনটা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, অথবা এরকম, এবং বর্ডারের এবং বর্ডারের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের আস্থা তুলে নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের হাতে ভারী ভারী অস্ত্র আছে। তাহলে এই অস্ত্রগুলো তারা কোথা থেকে পাচ্ছে প্রথমত, এবং বর্ডার আপনারা 1976 সালের পর থেকেই 3 পার্বত্য অঞ্চলে কাজ করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন ওখানকার। সেক্ষেত্রে এই বর্ডার কি আদৌ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, নাকি আমরা বর্ডার কোনো না কোনো ভাবে আরসা অথবা কেএনএফ, জেএসএস অথবা ইউপিডিএফ এর কাছে আমরা কম্প্রোমাইজ করে দিয়েছি? আসলে এই বিষয়ে আমি এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি, আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয়, এটা কাঙ্ক্ষিত নয়। বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা? যদি আপনার উত্তর পেয়ে থাকেন, আই এম শিওর আই হ্যাভ গিভেন মাই আনসার। অসংখ্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে ঘরোয়াভাবে পেয়েছি, আজকে প্রকাশ্যে আমরা পেলাম, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমার প্রশ্নটাই, বন্দরটি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার, এটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ছিল, আছে
এবং সম্প্রতি আরবি এভিয়েশন লালমনিরহাট বিমানবন্দরে অবস্থান করছে এবং আগামী জুলাই মাসের দিকে লালমনিরহাট বিমানবন্দরে 1600 মিটার রানওয়ে এটা রান করবে এরোস্পেস ইউনিভার্সিটির স্টুডেন্টদের গবেষণা বা বিমান ওঠানামা। তো লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে বিগত সময়ে চিকেন নেক, ভারতের যে চিকেন নেককে কেন্দ্র করে লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে অনেক টানাপোড়েন রয়েছে। সেই টানাপোড়েন উতরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এই লালমনিরহাট বিমানবন্দরটি যে চালু করছে, এটি একটি আমাদের বাংলাদেশে আসার নতুন একটি রূপরেখা। তো সেক্ষেত্রে যেটি কথা হচ্ছে যে লালমনিরহাট বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশ চীন সেটি ব্যবহার করতে চায়, কিংবা চীনের ব্যবহারের জন্য এই বিমানবন্দরটি ভবিষ্যতে ব্যবহার হতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি চীন রংপুরে একটি হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে এবং তারা হাসপাতালটি রংপুরে এই কারণে করতে চায় যেখানে তারা বিমানবন্দর ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কি তারা যদি হাসপাতাল স্থাপন করে, সেখানে কি লালমনিরহাট বিমানবন্দরটি কি চীন ব্যবহার করতে পারবে কিনা? ধন্যবাদ। অনেক লম্বা প্রশ্ন, সহজে উত্তর দিয়ে ফেলি। দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব, এরোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে। তো উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে, এটাই খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি, ব্যবহার হয়নি, এখন প্রয়োজন পড়েছে, ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না, কবে ব্যবহার করবে, এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। এটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি, আমার জানাও ছিল না, আপনার কাছ থেকে জানতে পেলাম, তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারি সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন, ভেবে দেখবেন, এটা নিয়ে মূল্যায়ন করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। থ্যাংক ইউ। আপনার অনেক লম্বা প্রশ্ন ছিল, আর পড়ো। জি, ব্যাপারটা সীমান্তের সাথেই আমাদের নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসে। তো একটা পর্যায়ে গিয়ে সরকারের পক্ষ থেকে বলা হলো যে সেটা করিডোর না, সেটা আসলে একটা ত্রাণের একটা কোনো চ্যালেঞ্জের হতে পারে, বা এটা উনি সেটা বলেছেন যে সেটাও বিবেচনাধীন, এখনই হবে এরকম না। প্রশ্ন এখানে যে সেই প্রশ্নগুলো হয়তো আপনাদের সাথে আলোচনা করা খুব জরুরি, যেহেতু আপনারা আমাদের সেই সার্বভৌমত্বের জায়গাটি নিশ্চিত করেন, দেখেন, আপনারা সামনে থেকে সেই কাজগুলো করেন। সেই ক্ষেত্রে ওনারা কি আপনাদের সরকারের যে কোনো পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলেছেন কিনা এই বিষয়টা নিয়ে, যে ত্রাণ চ্যালেঞ্জ করা হলো, ওনারা যেহেতু শব্দটা বিবেচনাধীন বলছেন, আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত, বা আপনারা এই যে গণমাধ্যমে যেটি বের হয়েছে বা সরকারের পক্ষের অবস্থানটুকু হয়তো গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন বা কি ধরনের স্ট্র্যাটেজি সেটা যদি শেয়ার করা যায়? খুব কঠিন প্রশ্ন। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব। দেখুন, এই বিষয়ে যেটা নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি এবং যেই প্রশ্নটা করা হয়েছে, অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন। আমি জানি না আমার অবস্থান থেকে এটা ব্যাখ্যা করা কতটুকু সমীচীন হবে বা এটা ইন্টারপ্রিটেশন কি হবে। আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, ইনফর্মালি, আমার এক সাংবাদিক ভাই বললেন, আজকেও ফর্মালি বা ইনফর্মালি যেটাই বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি, দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ।
এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন আবার এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিস ইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে RSO নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি, বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং RSO যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল, অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয়। সো ডাইরেক্টর ISPR আমাকে পুশ করেছে, আপনি গিয়ে কথা বলেন। আবারও বলবো, এটা আমাদের দেশ, আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি, চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে। মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইরা এবং আমি এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুম, ঘরের বাইরের কথা বলছি না, কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা। আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে, দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, গ্যাপ হয়েছে। ইস নট নাথিং লাইক দ্যাট। তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে, সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই, সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা, নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারবো। এটার জন্য সবার সহযোগিতা দরকার, ইন্টিগ্রেশন দরকার। এবং আপনারা যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে, আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন। আপনাদেরকে অনুরোধ করবো, এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং। এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে। কিছু কিছু অসঙ্গতি অসংলগ্নতা থাকতেই পারে, বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ, যেটা আমরা প্রত্যাশা করি, আশা করি, সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাআল্লাহ। জি, উঠে আসতে পারে, অনেক আলোচনা হতে পারে, বাট এরকম কোনো অফিসিয়াল রেসপন্স কি আপনারা পেয়েছেন? আমি 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 জি, আমি তো এই সাথে যোগ করি, অফিসিয়ালি কোনো রকম আপনার নিউজে এইগুলো যেমন গণমাধ্যমে ছাপা হয়েছে, সেটা মানে কোনো প্রতিবাদ করেন
মানে একটা নিউজ যদি কেউ ছাপিয়ে দেয় আর ওটা প্রতিবাদ না করলে এটাকে স্টাবলিশ হয়ে যায় কিনা আমি জানি না। প্রত্যেকটা জিনিসের যদি আমরা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করি বা একটা রেসপন্স দিতে থাকি, জিনিসটা কেমন দেখায় তাও আমি জানি না। বাট আমি এটুকু মনে করি যে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেনাবাহিনী যদি লিখিত দিতে হয় বা কোথাও বলতে হয়, প্রয়োজন যদি হয় নিশ্চয়ই করবে। ইতিপূর্বেও করেছে, আইএসপিআর প্রেস রিলিজ দিয়েছে, কথা বলেছে, প্রয়োজন হলে নিশ্চয়ই করবে সে ব্যাপারে। আবার আপনার বাড়ি কই? টঙ্গী। আচ্ছা, ওকে, সরি, দিস ইজ সামথিং ডিফারেন্ট। আমি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সম্প্রতি পুশিনের ব্যাপারে যেটা বলতে পারছেন, বর্ডার থেকে ভারত প্রতিনিধি পুশিং করছে, গতকালকেও 192 জনকে পুশিং করেছে, যদিও বর্ডার এলাকাটা বর্ডার গার্ড বাংলাদেশের নিয়ন্ত্রণে। তো পাশাপাশি ওই এত বড় বর্ডার তো একা বর্ডার মনে করতে পারছে না বিজেপি। তো সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে নাকি যে মানে পুশিনের ব্যাপারে আপনারা ব্যক্তিগত ধন্যবাদ। পুশিং আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিং হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া। তো এই পরিস্থিতিতে পুশিং বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ।